রাইলে একের পুরা মাছের বাজার নেই। আচ্ছা এখানে কি দেখো, তাহিদ কোম্পানি লিমিটেড আর্টিকেল, তো এই পাঁচটা সম্পদ উল্লেখ আছে, এই পাঁচটা দায় আছে, এখানে সকল সম্পদ উল্লেখ আছে, তাই তো? স্থায়ী সম্পদ, চলতি সম্পদ সবই আছে, আর দায় সমূহের মধ্যে একই অবস্থা। হ্যাঁ, চলতি দায়, স্থায়ী দায় সবই আছে, তাই তো? আচ্ছা, আরো কিছু উল্লেখ আছে, সেটা হলো চলতি বছরে বিক্রয়ের পরিমাণ এত টাকা, বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা, প্রারম্ভিক মজুত পণ্য কি এত টাকা। আমার এত কিছু দেখার দরকার নেই, আমাদের লেখা আছে কি প্রথমে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে সূত্রটা কি কার্যকরী মূলধনের সূত্র? দেখো, কার্যকরী মূলধনের সূত্র হলো চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। এখন চলতি সম্পদ কোনটা সেটা আমরা আলাদাভাবে খসড়া করে নিব, তাই তো? চলতি সম্পদ আমরা এইখান থেকে নিছি, দেখো কি কি চলতি সম্পদ। আচ্ছা, যন্ত্রপাতি হলো স্থায়ী সম্পদ, এই জন্য এটা চলতি সম্পদ হিসেবে গণ্য হবে না, কারণ এটার মেয়াদ অনেক সময়। আর ভূমি ও দালান কোঠা কি, এটাও কি হাজার যুগ বছরের জন্য। আসবাবপত্র এটাও হাজার যুগ বছরের জন্য। 10-12% বিনিয়োগ, হ্যাঁ, এটা কি একদিনের জন্য বিনিয়োগ করে, এক মাসের জন্য বিনিয়োগ করে, 5 বছর, 10 বছর, 15 বছরের জন্য বিনিয়োগ করে থাকে, এই জন্য এইটাও স্থায়ী সম্পদ। মজুত পণ্য, আমার কাছে এখন মজুত কিছু থাকতে পারে, এটা কয়েক মাস পরে ভ্যানিশ হয়ে যেতে পারে। তারপর প্রাপ্য হিসাব, কারোর কাছ থেকে আমি টাকা পাবো, কয়েকদিন পর আমার দিয়ে দিবে সে টাকাটা, ওইটা আমি কি নিয়ে খরচ করে ফেলবো, হাতে নগদ যেটা আমার হাতে আছে এটা তো খরচ হবেই কয়েকদিনের মধ্যে অথবা কিছুদিনের, কয়েক মাসের মধ্যে। তাহলে আমরা স্থায়ী সম্পদ কি বলে চলতি সম্পদ কি কি পেলাম? মজুত পণ্য, প্রাপ্য, হাতে নগদ, আমরা এই কয়টা পেলাম। কয়টা? এই যে মজুত পণ্য, হাতে নগদ, এই জিনিসটা কি পেলাম? চলতি সম্পদ। এখন চলতি দায় আমরা এখান থেকে দেখে যাই, চলতি দায় কি বকেয়া দায় সমূহ। কারণ কি, কার প্রতি আমি দায়বদ্ধ তারা তো আমার এই বছরের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাংক জমা অতিরিক্ত, এটা তো বেশি দিন না, তুমি ব্যাংক থেকে 10 টাকার বদলে 20 টাকা নিচ্ছ, তোমার জমানো আছে 10 টাকা, তুমি তার থেকে বেশি নিয়ে ফেলছো, ওই টাকা তো সুদ আসল সব কয়েকটা মাসের মধ্যে অথবা কয়েক মাস, তাই না, কয়েকদিনের মধ্যে তোমার অবশ্যই ফেরত দিতে হবে। প্রদয়, প্রদয় থাকা মানে কি বলো তো? প্রদয় মানে কি? মানে তোমার কাছে পাবে কয়েকটা মাসের মধ্যে, কয়েকটা দিনের মধ্যে পরিশোধ করতে হবে, কিন্তু এক বছরের বেশি তো আর হবে না। হ্যাঁ, তার মানে এই যে 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 কয়টা দেয় এটা আমরা চলতি দায় হিসেবে পেলাম। কিন্তু ওই যে 13% ঋণ, এটাই কি বলতো? স্থায়ী ঋণ, মানে অনেকটা সময়, লং টার্ম ঋণ বলা হয়, বুঝাতে পারছি? হ্যাঁ, মানে অনেক সময়ের জন্য এইগুলি আপনার চলতি দায় কি হয়, এক বছরের মধ্যে যদি হইতো তাহলে বোঝা যেত এটা কি চলতি দায়, কিন্তু এটার পার্সেন্ট থাকার কারণে বোঝা যাচ্ছে এটা অনেক, মানে চলতি দায় থেকে বড়টা হবে আর কি দায়টা। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের অনায়াসে দেখো আমরা বলতে পারি চলতি সম্পদ কি, হাতে নগদ, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, ওইগুলি তো পাইছি এখানে প্রশ্নের মধ্যে যোগ করলাম, এটা আসলে চলতি দায়, প্রদয়, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া দায় সবগুলি পাইয়া এই যে আসছে আসছে। হ্যাঁ, এখন আমাদের খ নম্বর বলছে চলতি অনুপাত বের করো। চলতি অনুপাতের সূত্র কি জানো? চলতি সম্পদ ডিভাইডেড, অর্থাৎ ভাগ চলতি দায়। তা চলতি সম্পদ তো আমরা ক নম্বরে বের করছিলাম, ও ক নম্বর আমরা শেষ করে নিই। তা ক নম্বরে কার্যকরী মূলধনের চলতি সম্পদ আর চলতি দায়, তাহলে আমাদের কি করতে হবে? চলতি সম্পদের এই যে এখান থেকে পাইছি, চলতি সম্পদ পাইছি না, তো ওই নিজে বসাই দিব 7,45,000 টাকা। চলতি দায় পাইছিলাম না এখানে, খসড়ার মাধ্যমে 3,80,000 টাকা, ওইটা বসে দেবে, বিয়োগ করার পরে যেটা থাকবে ওইটাই কার্যকরী মূলধন। এখন আমাদের চলতি অনুপাতও একই অবস্থা, চলতি সম্পদ আর ডিভাইডেড ভাগ চলতি দায়। চলতি সম্পদ তো আমরা এই যে ক নাম্বারের খসড়ার মধ্যে পেয়ে গেছি চলতি সম্পদ, বুঝতে পারছি? তারপর চলতি দায়কে ওই খসড়ার মধ্যে আমরা পেয়ে ফেলছি। এখন এটার তোমাদের উত্তর কিন্তু 1.96, আর এটা একটা আদর্শ মান। চলতির কি আদর্শ মান, চলতি সম্পদের আদর্শ মান হলো এই যে লেখায় আছে 2.1। চলতি অনুপাতের আদর্শ মান কি 2.1, অর্থাৎ এটা কি দ্বারা জানো? আচ্ছা, এটা হলো তোমার 1 টাকা হলো তোমার ঋণ আছে, দায় আছে কারো কাছে, এই 1 টাকার বিপরীতে তোমার 2 টাকা থাকা লাগবে, কথা বুঝছি?
মানে তুমি ঋণ আছে 1 এটাকে টাকা। অনুপাত সিস্টেমে। হ্যাঁ হ্যাঁ, অনুপাত সিস্টেম। এটা একটা কার্যকরী একটা জিনিস, অনেক সুন্দর জিনিস। এটা প্রতিটা প্রতিষ্ঠানের জন্য কি অনেক কাজে দেয়। তোমার 1 টাকা ঋণ আছে, হ্যাঁ, 1 টাকা ঋণ আছে, তার বিপরীতে 2 টাকা থাকা লাগবে। অর্থাৎ তোমার যদি 2 মানে এটা টাকা তো থাকে, যে কোনো জায়গায় পাই। হ্যাঁ, তোমার যদি 2 টাকা থাকে তুমি 1 টাকা ঋণ করতে পারবা, তার বেশি করতে পারবা না। না। এখন এই কোম্পানির আছে 1.96 টাকা, হুম। কিন্তু 1 টাকা ঋণ নিতে মানে কথার কথা আমি বলতেছি, এই লোকটার কোম্পানির অবস্থা ভালো না। কি কারণে? চলতি সম্পদ আর চলতি দায় যখন ভাগ করছে 1.96 বেরোইছে, কিন্তু আমাদের হইতে হবে 2.1, সরি 2:1 আসছে। কিন্তু সরি, মানে 2:1, এটা হলো আদর্শ মান। কিন্তু এমনও যদি হয় 1:1, তাও তোমার কোম্পানির অবস্থা ভালো না, সমান সমান, যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। দেখো, যদি এরকম থাকে, তোমার এখানে আদর্শ মান বলে দিচ্ছে, তোমার 2 টাকা যদি থাকে তাহলে 1 টাকা মানুষকে দিতে পারো, অর্থাৎ 2 টাকা যদি থাকে তুমি 1 টাকা ঋণ করতে পারবা। তা ওই কোম্পানি কি পারবে 1.96 1.96 টাকা আছে, তাহলে কি তার 1 টাকা ঋণ নেওয়া কি মানায়? মানাবে না। 2 হতেই হবে, 2 এর বেশি হলে সমস্যা না, তোমার জন্য এটা ভালো। বুঝতে পারছি? 1.96 আর 1 এটা ভালো কথা না, কারণ এখানে 1.96 জায়গায় 2 হবে, অথবা 2 এর বেশি হলে বোঝা যাবে কি ভালো। কোম্পানি ঠিক আছে। অগ্নি পরীক্ষা অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, এটার সূত্র কি? তরল সম্পদ ভাগ চলতি দায়। আমরা তরল সম্পদ তো পাইছিলাম, ও এখানে করি নাই। তরল সম্পদ ভাগ চলতি দায়, তরল সম্পদ আমরা নিচে খসড়া করে বের করে নিব। তরল সম্পদ মানে কি? চলতি সম্পদ থেকে মজুত পণ্য বাদ দিতে হয়। তরল সম্পদ বের করতে হলে কি করতে হয়? সূত্র আছে, তরল সম্পদ বের করতে হলে চলতি সম্পদ থেকে মজুত পণ্য বাদ দিতে হয়, অগ্রিম খরচও বাদ দিতে হয়। এখানে অগ্রিম খরচ না রেখে কি আনে নাই, তা চলতি সম্পদ থেকে মজুত পণ্য অবশ্যই তোমার বাদ দিতে হবে। বাদ দিলে তরল সম্পদ আমরা পেয়ে যাব। চলতি সম্পদ তো আমরা পাইছিলাম, উপরে পাইছিলাম না? হ্যাঁ, আর মজুত পণ্য কোথায় কোথায় পাবো? মজুত পণ্য আমাদের প্রশ্নে এই যে আছে, দেখো পাইছি। হ্যাঁ, এটা বসে দিলে আমাদের কাজ কমপ্লিট, তাই তো? তাহলে অগ্নি পরীক্ষার তরল সম্পদ আমরা পেলাম, তরল সম্পদ পাইছি। হ্যাঁ, তরল সম্পদ বের করতে চলতি সম্পদ আর মজুত পণ্য লাগবে। আমরা মজুত পণ্য উদ্দীপকে পাইছি, চলতি সম্পদ আমরা উপর থেকে বের করে নিছি, সব মিলে ক্যালকুলেশন করলে 4,45,000 টাকা আসে। হ্যাঁ, এটা লিখতে হবে, মন্তব্য দিতে হবে, প্রশ্ন বলে দেয়। চলতি অনুপাতের আদর্শ মান 2:1, কিন্তু আমরা যেটা পাইছি এটা হলো 1.96:1, যা সন্তোষজনক নয়। তারল্য অনুপাত 2 নম্বর, যেটা তারল্য অনুপাতের তারল্য অনুপাত, এটা পরেই, এখন না। তারল্য অনুপাতের আদর্শ মান হলো 1:1, মানে তারল্য অনুপাত যখন বের করবা তখন হ্যাঁ 1 থাকতে হবে। অর্থাৎ এই যে চলতি অনুপাতে, সরি চলতি অনুপাতে যে দাঁড়াও, এই যে অগ্নি পরীক্ষার আরেকটা নাম কি? তারল্য। তাকাও, এই তারল্য অনুপাত আর অগ্নি পরীক্ষার অনুপাত একই কথা, সিনোনিম মেটোনিম বুঝো না তুমি? সমর্থক শব্দ। অগ্নি পরীক্ষার যে যা, তারল্য তাই, মানে অগ্নির জায়গায় তুমি তারল্য ব্যবহার করতে পারো। তাই এই অগ্নি পরীক্ষার অনুপাত অর্থাৎ তারল্য অনুপাত 1:1, কিন্তু পাইছে 1.17.1, যা সন্তোষজনক। এই একটা যদি, 1-এর মান যদি বাড়ে তাহলে সন্তোষজনক, যদি 1 অথবা 1-এর নিচে থাকে তাহলে অসন্তোষজনক। নাই ভাই, 98 আছে, মানে 0.98, তাহলে তো মানে সন্তোষজনক নয় হয়ে যাবে না। এখন দেখো, মোট লাভ কিভাবে বের করবা? মোট লাভ বের করতে মোট লাভ উপরে দিবা, নিচে থাকবে গুণ 100। আর মোট লাভের একটা সূত্র আছে, মোট লাভ সমান সমান বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পারছি? আর বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় কোথায়? বিক্রয় আর এই একটা আছে, হ্যাঁ, এই যে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। আর কি থাকবে? হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় এত আছে, আর কি থাকবে? এই যে বিক্রয়ের পরিমাণ। হ্যাঁ, তাই বিক্রয়ের পরিমাণ এবং বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা দেওয়া থাকবে। আবার এমন আছে এটা দেওয়া না থাকলে অন্য কিছু আনতে পারে ওরা।
তা আমাদের কি সোজা হয়ে গেল না? হ্যাঁ তো দিয়ে দিছি ভাই, এতে সোজা হয়ে গেছে। কোনটা? অগ্নি পরীক্ষা চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। এটা তো করছি ভাই, ও। গ নম্বর। তাহলে মোট, এই দেখো, মোট লাভ কিভাবে বের করো? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, তাকাও। মোট লাভ সমান সমান বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। আমরা পাইছি ওইখানে, পাইছিলাম, বুঝো পাইছি নাই? তো। আচ্ছা, এখন আমাদের গ নাম্বার শেষ। কেমনে শেষ হইলো? আরো তো একটু বেজাল আছে। না। মজুদ। আমি বলতেছি ওইটা, মানে গ নাম্বারের মধ্যে দুইটা প্রশ্ন আছে, সেই দুইটা প্রশ্নের একটা এই যে একটা দ্বিতীয়টা। শেষ আর একটা শেষ। আমি প্রশ্ন না পড়েই পড়া শুরু করছি, তাই তো? আচ্ছা, আমি ঠিক করবো পরে। মোট লাভ সমান সমান বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তাই মোট লাভ হলো 22,000 22 লাখ 22 লক্ষ টাকা। আর বিক্রিত পণ্যের ব্যয় 16 লক্ষ 16,50,000। এটা বিয়োগ করার পরে এটা আসে, তাই না? কিন্তু এটার একটা মন্তব্য করতে হবে। মোট অনুপাতের আদর্শ মান, মোট অনুপাতের আদর্শ মান 2.25 হইতে হবে। 20 থেকে 25%। এর প্রাপ্ত মান কি? 25%, যা সন্তোষজনক। 25% কেমনে এটা ভাগ দিয়ে দিতে পারি? এই দেখো 25% এটা বের করছে। আমি বলি এটা আদর্শ মান দেওয়া রয়েছে, 20 থেকে 25 হলে কি এটা আদর্শ মান, আর প্রাপ্ত মান হলো 25%। বুঝতে পারছি? মানে এটা কি ভাই মোট অনুপাতের আদর্শ মান? ওদের এটা যেমন আমরা একটু আগে 1:1 করছিলাম না, 2:1, এটারও নির্দিষ্ট মোট লাভের অনুপাতটা। তুমি যে সন্তুষ্ট, এই লাভ পাইয়া যে তুমি সন্তুষ্ট, কিভাবে বুঝতে হবে? যেটা তুমি সন্তুষ্ট থাকতে হবে 20 থেকে 25%। 25% থাকলেও হবে না, একদম 25%ই থাকলে তোমার কি সন্তোষজনক। সন্তোষজনক হবে। ওই যে দোকানের লাভের সিস্টেমে ভাই। এখন দেখো, এই মেয়ে তাকাও, মজুদ আবর্তনের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। গড় মজুদের সূত্র আছে, দেখো এই গড় মজুদের সূত্র যখন আমি ওইখানে গড় মজুদের সরাসরি যদি আমি কিছু না পাই, তখন আমরা গড় মজুদ বের করতে হবে। প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ যোগ করলে আর দুইটা ভাগ করলে কি গড় মজুদ বের হয়ে না যাবে। এখন গড় মজুদের মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান 8 থেকে 10 বার, প্রাপ্ত মান 6 বার সন্তোষজনক। কি মানে এটা হচ্ছে 6 ভাই, কেমনে সন্তোষজনক হয়ে যাবে? সন্তোষজনক নয়। শোনো, কথা হলো মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান 8 থেকে 10, যার প্রাপ্ত হচ্ছে কি 6 বার, যা সন্তোষজনক নয়। তোমার বলছে 8 থেকে 10, তুমি আসো কত? না 8 হইলো চলছে 6। আছে 6। হ্যাঁ, তাহলে কি এটা সন্তোষজনক? সন্তোষজনক না। এটাই ভাই বেজাল।